Bismillahirrahmanirrahim. Lecture-01 Physics First Paper Chapter10 Ideal Gas and Kinetics of Gases আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব ঢাকা বোর্ড 2021 সালের একটা সিকিউ নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেওয়া আছে কোনো স্থানে হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বে, তো প্রথমে দেওয়া আছে হাইগ্রোমিটারের শুষ্ক বাল্ব। তো হাইগ্রোমিটারটা কি দেখি আমরা একটু, যদি দেখো এটা হচ্ছে একটা হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটারের ভেতরে দুটো থার্মোমিটার থাকে। একটা থার্মোমিটার হচ্ছে তোমার শুষ্ক বাল্ব বলা হয়, আরেকটাকে বলা হয় আর্দ্র বাল্ব থার্মোমিটার। এই শুষ্ক বাল্ব থার্মোমিটারের চেয়ে আর্দ্র বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা দেখাবে একটু কম। কেন? কারণ এখানে এই হাইগ্রোমিটারটাকে একটা পানির সাথে ভেতরে একটা ওয়াটার থাকে, ওয়াটারের পাত্র থাকে, এই যে এই পাত্রের সাথে একটা পলতে বা সুতা ডুবানো থাকে। তো এই পলতে বা সুতা ডুবানো থাকার কারণে এই শুষ্ক হাইগ্রোমিটারের তাপমাত্রা যা দেখাবে তার থেকে কিছুটা কম দেখাবে এই সিক্ত হাইগ্রোমিটারে। যে সিক্ত বাল্ব আছে, আর্দ্র বা সিক্ত যে থার্মোমিটার আছে সেটার টেম্পারেচার একটু কম দেখাবে শুষ্ক থার্মোমিটারের চেয়ে। মোটামুটি এটা হচ্ছে হাইগ্রোমিটার। তো আমাদের এই হাইগ্রোমিটারের বলা হচ্ছে যে হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বে তাপমাত্রা দেওয়া আছে 24 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমাদের এখানে দেওয়া আছে শিশিরাঙ্ক 11.5 ডিগ্রি সেলসিয়াস। এরপরে দেওয়া আছে 24 ডিগ্রি সেলসিয়াস, 12 ডিগ্রি সেলসিয়াস এবং 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে 22.38 × 10⁻³ মিটার। দেন আমরা দেখতেছি 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য এখানে সম্পৃক্ত জলীয়বাষ্প চাপ দেওয়া আছে 10.52 × 10⁻³ মিটার। এরপরে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমাদের এখানে সম্পৃক্ত জলীয়বাষ্প চাপ দেওয়া আছে 9.9 × 10⁻³ মিটার পারদ-চাপ। আচ্ছা, এরপর আমরা যদি দেখি 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক দেওয়া আছে 1.72। আমরা দেখি প্রথম কোশ্চেনটা যে আমাদের কি দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা দেওয়া আছে উক্ত স্থানে সিক্ত বাল্বের পাঠ কত। তো আমরা যদি দেখি সিক্ত বাল্বের পাঠ, আমরা এটাকে দেখালাম যে হাইগ্রোমিটারের ভেতরে দুটো বাল্ব থাকে। একটা হচ্ছে দুটো বাল্ব বলতে দুটো থার্মোমিটার থাকে। একটা হচ্ছে সিক্ত আর একটা হচ্ছে সিক্ত যেটা পানির সাথে ডুবানো থাকে ওই বাল্বের বা ওই থার্মোমিটারের পলতে বা সুতাটা। আরেকটা হচ্ছে শুষ্ক। তো আমাদের শুষ্ক বাল্বের পাঠ দেওয়া আছে, সিক্ত বাল্বের পাঠ তারা বের করতে বলছে। তো এটা বের করার আগে আমরা কিছু জিনিস বা টপিকস নিয়ে আমরা আলোচনা করব, সেই টপিকসগুলো আমাদের জানা থাকা ভালো। দেন আমরা এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। আমাদের একটু সময় লাগবে, এটা সম্পূর্ণভাবে ডিটেলস আলোচনা করব। এজন্য প্রথমে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে। প্রথমে আমরা আলোচনা করব জলীয় বাষ্প ও বায়ুচাপ কি। দেখো কোনো স্থানে পানির উৎসের উপস্থিতি অক্ষাংশ বা ল্যাটিচুড সমুদ্রপৃষ্ঠ হতে তার অবস্থান প্রভৃতির উপর বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ নির্ভর করে। তো এখান থেকে আমরা যদি জানি প্রথম অক্ষাংশটা কি, দেখো এখানে একটা হলো অক্ষাংশের উপরে, তারপরে সমুদ্রপৃষ্ঠ হতে তার অবস্থান, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠকে আমরা জানি যে উচ্চতা, যে কোনো স্থানের উচ্চতা হিসেব করা হয়, সমুদ্রপৃষ্ঠটাকে 0 ধরা হয় উচ্চতা। তারপর আস্তে আস্তে উপরের দিকে কে কত উপরে অবস্থিত সেটা ডিপেন্ড করে। সমুদ্র থেকে যে যত উপরে থাকবে তার মানে সে সমুদ্র যেহেতু 0 ডিগ্রি উচ্চতা 0 ধরা হয় সমুদ্র থেকে। তো সমুদ্র থেকে যতই আমরা দূরে যেতে থাকবো ততই বিভিন্ন স্থানগুলো উচ্চতা অবস্থিত হবে। উচ্চতা অবস্থিত হওয়ার কারণে ওখানে পানি নাই। আচ্ছা, এখন দেখো এখানে বলছে সমুদ্র পৃষ্ঠ হতে তার অবস্থান, অর্থাৎ কোন একটা স্থান সমুদ্র পৃষ্ঠ হতে কত উপরে আছে তার উপরেও জলীয় বাষ্প ডিপেন্ড করতেছে। এখন তার আগে আসা অক্ষাংশটা কি, অক্ষাংশটা বুঝে নেই। অক্ষাংশ বোঝার আগে আমাদের আরও কিছু বুঝতে হবে, সেটা হলো অক্ষরেখা। পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর ও দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা বলে। আচ্ছা, আমরা যদি একটা পৃথিবী মনে করি এরকম গোল টাইপের, আমরা আপাতত মনে করলাম। তো এইটা হচ্ছে আমরা জানি যে উত্তর মেরু, আর এটা হচ্ছে কি দক্ষিণ মেরু। এই উত্তর এবং দক্ষিণ মেরু পৃথিবীর ভেতর দিয়ে একটা রেখা কল্পনা করা হয় যেটাকে বলা হয় অক্ষরেখা। এই অক্ষরেখার উত্তর প্রান্ত বিন্দুকে উত্তর মেরু এবং দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় দক্ষিণ মেরু। আচ্ছা,
এরপর আমরা যদি যাই এই দুই মেরু থেকে সমান দূরত্ব, এই দুই মেরু থেকে সমান দূরত্ব পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে নিরক্ষর রেখা বা বিষুব রেখা বলা হয়। আচ্ছা, আমরা যদি দেখি, দেখো এটা হলো উত্তর মেরু, যেটাকে আমরা বলবো উত্তর মেরু। আচ্ছা, নিচের দিকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি দক্ষিণ মেরু, আর একদিকে আমরা জানি পূর্ব, আর একদিকে হচ্ছে কি পশ্চিম। এখন এই পূর্ব পশ্চিম আমরা যদি দেখি, বলা হচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই দুটো মেরু থেকে সমান দূরত্ব। মনে করি এখানে এই একটা রেখা এই দিক দিয়ে কল্পনা করা হচ্ছে, এর একটু গোল হয়ে যাবে এই দিক দিয়ে হয়ে পূর্ব পশ্চিমে এটাকে অর্ধেক এবং এটাকে অর্ধেকভাবে ভাগ করেছে। এই রেখাটাকে বলা হয় নিরক্ষরেখা অথবা আমরা বলবো বিষুব রেখা। এই নিরক্ষরেখা বা বিষুব রেখার উত্তর অংশটাকে বলবো আমরা উত্তর মেরু এবং দক্ষিণ অংশটাকে বলবো আমরা দক্ষিণ মেরু। আচ্ছা, এখন সেটাই বলতেছে নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ মেরু বা দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করেছে। নিরক্ষরেখার উত্তর দিকের পৃথিবীর অর্ধেককে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকের পৃথিবীর অর্ধেককে দক্ষিণ গোলার্ধ বলে। আচ্ছা, এরপরে দেখো নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোন স্থানের কৌণিক দূরত্ব, তার মানে এই যে আমরা দেখলাম উত্তরে আছে উত্তর গোলার্ধ, উত্তর মেরু হচ্ছে এটা, আর উপরের অংশটাকে বলবো উত্তর গোলার্ধ, নিচে আছে দক্ষিণ গোলার্ধ। এখন এই নিরক্ষরেখা থেকে কোন একটা স্থান এখানে অথবা এখানে যে স্থানটা আছে সেটা এখানে অ্যাঙ্গেল তৈরি করবে একটা, যেটা বলে কৌণিক দূরত্ব। তো কত ডিগ্রি অ্যাঙ্গেল কোণ করে সে উত্তর মেরুতে অথবা দক্ষিণ মেরু এখানে কোথায় কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে সেটাকে আমরা বলবো হলো কৌণিক দূরত্ব নির্ণয় করা যায়। সুতরাং আমরা বুঝলাম যে নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোন একটা স্থান বের করতে হলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কৌণিক দূরত্ব। আচ্ছা, এই যে কৌণিক দূরত্ব যে বের করলাম এটাকে বলা হয় অক্ষাংশ। আর এই অক্ষাংশটার উপরে কোন একটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর এই অক্ষাংশের মান কোন একটা স্থানের ভিন্ন ভিন্ন হয়, আর এই অক্ষাংশের ভিন্নতার কারণে ওই স্থানের জলীয় বাষ্পেরও ভিন্নতা দেখা দেয়। আর অক্ষাংশ পরিবর্তনের কারণে, অর্থাৎ আমরা যদি দেখি ভিন্ন ভিন্ন স্থানের অক্ষাংশ ভিন্ন ভিন্ন হওয়ায় জলবায়ুর তারতম্য ঘটে। বায়ুতে অণুসমূহ অবিরত ইতস্তত ছোটাছুটি করে। আমরা জানি বায়ু যে কোনো পদার্থ তিন অবস্থা থাকতে পারে, সেটা হলো কি কঠিন, তরল এবং বায়বীয়। বায়বীয়তে যে অণুগুলো থাকে সেগুলো গ্যাসিয়াস হওয়ার কারণে এক অণু থেকে আরেক অণুর দূরত্ব অনেক দূরে থাকে, যার কারণে ওরা ইজিলি যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারে। সেটাই বলতেছে বায়ুতে অণুসমূহ অবিরত ইতস্তত ছোটাছুটি করে। এর ফলে পাত্রের একক ক্ষেত্রফলের উপর বায়ুর অণুসমূহ যে বল প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। দেখুন, পাত্রের একক ক্ষেত্রফল, অর্থাৎ যদি একটা পাত্র আমরা কল্পনা করি যে পাত্রটার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা যদি হয় 1 মিটার, এরকম টাইপের একটা যদি পাত্র হয় যার দৈর্ঘ্য প্রস্থ, অবশ্যই এখানে আমাদের বলা হচ্ছে আমরা যদি এটা চিন্তা করি এই একটা পাত্র। আচ্ছা, এখানে বলছে একক ক্ষেত্রফল, তার মানে আমরা যদি এই একটা বক্স কল্পনা করি যে বক্সের দৈর্ঘ্য 1 মিটার ধরলাম, আবার প্রস্থ কি 1 মিটার, এই দৈর্ঘ্য এবং প্রস্থ ইন্টু করলে এটা একটা দেয়াল হলো। এটা এই দেয়ালটা হলো আবদ্ধ এই দেয়াল, অর্থাৎ এই পাত্রটা হচ্ছে আবদ্ধ, এই বক্সটা, এই বক্সের ভেতরে আমরা মনে করি যে বায়ুগুলো কি করতেছে ইতস্তত ছোটাছুটি করতেছে। এখন ইতস্তত ছোটাছুটি করতেছে, আমরা যদি একটুখানি এখানে অনেকগুলো দেয়াল আছে এই বক্সটার ভেতরে, আমরা যদি জানি যে একটা বাক্সের ভেতরে 6টা তল আছে। এই 6টা তলে আমরা যদি মনে করি এই উপরের তলটা যেটা দেখতেছি এটা 1 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ, যদি দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ 1 মিটার আমরা কল্পনা করি দুটো সমান, তাহলে আমরা এটাকে গুণ করলে পারবো 1 মিটার ইন্টু 1 মিটার, তার মানে কত হবে 1 মিটার স্কোয়ার। অর্থাৎ এই যে আমি যে কালো করলাম, মনে করলাম যে 6টা তল আছে এই বক্সের, সেই 6টা তলের উপরের তলটা মনে করলাম কি একক ক্ষেত্রফল, অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার প্রস্থ। আর এর ভেতরে যে অণুগুলো আছে সেই অণুগুলো এই একক ক্ষেত্রফল, অর্থাৎ এই কালো করা দেয়ালের উপরে যতটুকু বল প্রয়োগ করবে সেটাকে বলবো আমরা বায়ুর চাপ। আচ্ছা, এখন আসো সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি দেখি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র তলে যে পরিমাণ বায়ুচাপ কি করবে 700
60 অর্থাৎ 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপের সমান হয় তাকে এক বায়ুমণ্ডলীয় চাপ বা এক বায়ুচাপ অর্থাৎ 1 ATM বলে বা অ্যাটমসফেরিক প্রেশার বলা হয়। এখানে দেখো আমাদের যে হিসাবটা আসবে এখানে আমরা যে 1 অ্যাটমসফেরিক প্রেশার বা 1 ATM যেটা বলবো আমরা, এটা অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের অক্ষাংশ আমরা একটু আগে বলতেছিলাম যে উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধের কোনো একটা স্থানের যে কৌণিক দূরত্ব সেটা যদি হয় 45 ডিগ্রি অক্ষাংশে, ওই অক্ষাংশে সমুদ্র তলে অর্থাৎ সমুদ্র তলে অর্থাৎ একদম সমুদ্রের পৃষ্ঠে পানিতে যে পরিমাণ বায়ুচাপ 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপের সমান হয়, যখন এই সমান চাপ প্রদান করবে তখন আমরা তাকে বলবো যে বায়ু কি করতেছে, এক বায়ুমণ্ডলীয় চাপ বা 1 ATM চাপ প্রদান করতেছে। এখন আসো, নির্দিষ্ট তাপমাত্রায় একটি আবদ্ধ স্থানের বাষ্প ধারণ ক্ষমতা নির্দিষ্ট থাকে। বলছে কি, নির্দিষ্ট তাপমাত্রায় একটি আবদ্ধ স্থানের বাষ্প ধারণ ক্ষমতা নির্দিষ্ট থাকে। আবদ্ধ স্থান মানে আমরা যদি মনে করলাম একটু আগে যে বক্স দেখালাম সেটা হচ্ছে কি একটা আবদ্ধ পাত্র। এই আবদ্ধ পাত্রের ভেতরে একটা নির্দিষ্ট তাপমাত্রা যদি 20 হয় তো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই আবদ্ধ স্থানে যেখান থেকে বায়ুটা বেরোতে পারবে না, তো ওই আবদ্ধ স্থানে নির্দিষ্ট তাপমাত্রায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার বাষ্প ধারণ ক্ষমতা একরকম হবে। 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প ধারণ ক্ষমতা আরেকটু বেড়ে যাবে। যত টেম্পারেচার বাড়বে বাষ্প ধারণ ক্ষমতা ততই বেড়ে যাবে। এখন বলা হচ্ছে এই অবস্থায় বাষ্পচাপ যে চাপ দেয় অর্থাৎ বাষ্প যে চাপ দেয় তাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলা হয়। অর্থাৎ আমরা যদি একটুখানি চিন্তা করি, বলতেছি কি নির্দিষ্ট তাপমাত্রা একটি আবদ্ধ স্থানের বাষ্প ধারণ ক্ষমতা কি নির্দিষ্ট থাকে, অতিরিক্ত বাষ্প ধারণ করতে পারে না। অর্থাৎ যদি আমরা কল্পনা করি যে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এখন এই 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি বাষ্প ধারণ করতে পারে, ধরলাম আমরা 10 কেজি, আচ্ছা 10 কেজি বাষ্প ধারণ করতে পারে, তাহলে এই 10 কেজি বাষ্পই সে কী করতে পারবে, ধারণ করতে পারবে। ওই নির্দিষ্ট টেম্পারেচারে বা নির্দিষ্ট তাপমাত্রায় অতিরিক্ত বাষ্প সে কী করতে পারবে না, ধারণ করতে পারবে না। এখন এই 10 কেজি বাষ্প ওই যে আবদ্ধ স্থান, ওই আবদ্ধ স্থানে এই 10 কেজি বাষ্প যে চাপ দেবে তাকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্প চাপ। আচ্ছা, এরপরে দেখেন ছিল উক্ত স্থানে সিক্ত বাল্বের পাঠ কত নির্ণয় করো। তা আমরা এখন এতক্ষণ ধরে মোটামুটি এই টপিক্সের উপরে যতগুলো ইম্পর্টেন্ট শব্দগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা আমাদের কোশ্চেনে যাই। আমাদের বলা হচ্ছে উক্ত স্থানে সিক্ত বাল্বের পাঠ কত। তো আমরা দেখি প্রথমে এখানে কি দেওয়া আছে। আমরা প্রথমে লিখব, দেখো এখানে দেওয়া আছে শুষ্ক বাল্বের পাঠ, সেটা আমরা লিখে নেই। আমরা লিখব, আমাদের দেওয়া আছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, আমরা লিখি শুষ্ক বাল্বের তাপমাত্রা θ1 সমান দেওয়া আছে কত, দেখো দেওয়া আছে 24 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা লিখে দিই 24 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমাদের লাগবে হলো শিশিরাঙ্ককে আমরা থিটা দিয়ে এক্সপ্রেস করব। সেটা কত দেওয়া আছে, শিশিরাঙ্ক দেওয়া আছে 11.5, লিখে দেয় 11.5 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমাদের 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক এটা লাগবে, আমরা লিখব 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক, এটা একটা মান যেটা গ্লেসিয়ারের উৎপাদক এটা আমাদের দেওয়াই থাকবে। সেটা হলো আমরা এটাকে এক্সপ্রেস করব হলো বড় হাতের জি দিয়ে, জি ইকুয়াল 1.72, যেটা তারা এখানে দিয়ে দিয়েছে, দেখো 1.72। এখন আমাদের বলছে সিক্ত বাল্বের তাপমাত্রা, এটা আমরা লিখে দিই সিক্ত বাল্বের পাঠ বা তাপমাত্রা যেটা বলো তাপমাত্রা, এটাকে আমরা θ2 দিব, এক্সপ্রেস করব। এখন আমরা লিখব আমরা জানি সূত্রটা হলো θ ইকুয়াল θ1 মাইনাস জি
ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। আচ্ছা, আমাদের বের করতে হবে কি, আমরা বের করবো থিটা 2। দেখো থিটা 2 এই জায়গায় আছে, সুতরাং এই পার্টটাকে আমরা এই মাইনাসের পরে যে পার্টটা আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে এটা মাইনাস আছে, এই পাশে আনলে প্লাস হয়ে যাবে। তো আমরা লিখব জি থিটা 1 মাইনাস থিটা 2 ইকুয়াল, এখানে দেখো থিটা 1 আছে, সেটা আমি লিখে দিই থিটা 1, আর এই পাশে যে থিটা আছে সেটা এই পাশে গেলে, ডান পাশে গেলে সেটা হয়ে যাবে প্লাস থিটা মাইনাস থিটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটু যাই, দেখো আমাদের বের করতে হবে থিটা 2। তো আমরা যেটা করব, এখান থেকে আমরা থিটা 1 মাইনাস থিটা 2 ইকুয়াল করে এই যে জিটা দেখো এখানে ইনটু অবস্থায় আছে, তো জিটাকে আমরা কি করব, ওই পাশে নিয়ে যাব। জিটাকে আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে ডিভাইড হয়ে যাবে। এখানে আছে কত, থিটা 1 মাইনাস থিটা, আর এই পাশে নিলে আমাদের এই জিটা ডিভাইড হয়ে যাবে জি। আচ্ছা, এরপর আমরা যদি দেখি, বা এখন আমাদের এখানে দেখো থিটা 2 লাগবে, তো আমরা থিটা 1টা এখানে রাখি, আর এইটাকে আবার কি করি, বাম পাশে নিয়ে আসি, কারণ এটা আসলে মাইনাস আছে, এটাকে আমরা জাস্ট মাইনাস রাখলে ভ্যালুটা মাইনাসের আসবে, আমাদের দরকার নেই, আমরা মাইনাসটা এই পাশে নিলে প্লাস হবে। আর এই পাশে আমরা মাইনাস থিটা 1 মাইনাস থিটা বাই জি ইকুয়াল, আমরা এটা এই পাশে নির্ণয় করতে হয় থিটা 2। তো মোটামুটি আমরা এইভাবে লিখে নেব। এরপরে আমরা যেটা করব, বা এবার থিটা 2টাকে এই পাশে নিয়ে আসো, আর এই পুরোটাকে অর্থাৎ সাইড চেঞ্জ করো। সাইড চেঞ্জ করলে আর তোমার কোনো সমস্যা হবে না, এক্ষেত্রে কোনো চিহ্ন চেঞ্জ করতে হবে না, যেহেতু দুই সাইডে আমরা চেঞ্জ করতেছি। এটা থিটা 2 এই পাশে নেব, আর এই পুরোটাকে ওই পাশে নিয়ে যাই, অর্থাৎ ডান পাশে থিটা 1 মাইনাস থিটা বাই জি। এখন আমরা যদি ভ্যালুগুলো বসাই তাহলে আমরা পেয়ে যাব। দেখো প্রথমত থিটা 1 কত ছিল 24, আমরা লিখে দিই 24 ডিগ্রি সেলসিয়াস মাইনাস, এখানে দেখো থিটা 1 এখানে থিটা 1, তাহলে এখানে 24 ডিগ্রি সেলসিয়াস মাইনাস থিটা কত 11.5 ডিগ্রি সেলসিয়াস, আর নিচে জি হচ্ছে 1.72। আমরা যদি একটুখানি ক্যালকুলেশন করি, দেখো এটা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস মাইনাস, এখানে আমরা যদি এই 24টাকে 24 মাইনাস 11.5 এটা আমরা করি, উপরে আসতেছে আমাদের 12.5 ডিগ্রি সেলসিয়াস 1.72। আমরা যদি একবারে জিনিসটা করে ফেলি, এখন দেখো কত আসে, আমরা এভাবে করবো 24 মাইনাস উপরে হবে কত 12.5 ডিভাইড 1.72, আমাদের ভ্যালু আসতেছে দেখো 16.7325। তো আমরা 7325, যেহেতু 2 এর পরে 5 আছে, আমরা কি করব 2 পর্যন্ত নেব, নিয়ে আমরা 2 এর সাথে একটা 1 অ্যাড করে দেব, তাহলে কত হলো 16.733 এত ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, মোটামুটি আমরা একটুখানি দেখাও আবার, সাধারণত এখানে 16.733 ডিগ্রি সেলসিয়াস লিখে দেব, তাতে করে আমাদের অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝেছ। থ্যাংক ইউ। পরবর্তী আমরা ঘোড়ার গ নাম্বার কোশ্চেন পরবর্তী লেকচার আমরা আলোচনা করব।